নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমিতে গড়ে উঠেছে অবৈধভাবে লাল মাটির ব্যবসা। রাত হলেই ওভারলোড লাল মাটির গাড়ি রাস্তার মধ্যে চলাচল করতে দেখা যায়। তবে কার নেতৃত্বে চলছে এই ওভারলোড লাল মাটির সিন্ডিকেট? দেখেও কিনা না দেখার ভান করছেন বন বিভাগ এই সিন্ডিকেট চক্রকে। দেখে নিন এই নিয়ে এক বিশেষ প্রতিবেদন। শ্রীভূমিতে মাফিয়াদের দৌরাত্ম্য কার ছত্রছায়ায় চলছে এই কারবার। রাত হলেই শ্রীভূমিতে মাফিয়াদের দাপটে ধুলোয় ঢাকছে শহর। কেন চুপ প্রশাসন? লাল মাটি সিন্ডিকেটদের মাথায় কার হাত? বিজেপিকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। প্রশাসনের নাকের ডগায় অবৈধ ব্যবসা। কার ইশারায় চলছে এই কারবার? বিজেপির শাসনেই কি ফুলে ফেপে উঠেছে লাল মাটি সিন্ডিকেট? বিজেপির আশীর্বাদেই চলছে মাফিয়া রাজ। লাল মাটি ব্যবসা নিয়ে তোপ কংগ্রেসের। দুদিনের আলটিমেটাম কংগ্রেসের, পদক্ষেপ না নিলে লাঙ্গাই রোডে ট্রাক আটকাবো। শ্রীভূমির শহরে রাত নামলেই যেন অন্য এক চিত্র সামনে আসে। দিনের আলো ফুরোতেই শহরের বিভিন্ন রাস্তায় দাপিয়ে বেড়াতে শুরু করে লাল মাটি বোঝাই ওভারলোড ট্রাক। অভিযোগ, অবৈধভাবে ট্রাকগুলি শহরের বুক চিরে অবাধে চলাচল করছে। ফলে রাতের অন্ধকারে কার্যত সক্রিয় হয়ে ওঠে মাফিয়াদের দৌরাত্ম্য। আর সেই দাপটের মাঝে ধুলো বালিতে ঢেকে যাচ্ছে গোটা শহর। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাত হলে একের পর এক লাল মাটি বোঝাই ট্রাক শহরের বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করছে। এই ট্রাকগুলির অধিকাংশই ওভারলোড বলে দাবি তাদের। ট্রাকের চাকার ধুলোয় ঢেকে যাচ্ছে আশেপাশের এলাকা। শ্বাসকষ্ট, সর্দি কাশি সহ নানান রোগে ভুগতে শুরু করেছেন বহু মানুষ। শুধু তাই নয়, দ্রুত গতিতে ট্রাক চলাচলের ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। স্থানীয়দের দাবি, এত বড় আকারে যদি অবৈধভাবে মাটি পরিবহন হয় তাহলে তা প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে সম্ভব? কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না বন বিভাগ বা পুলিশ প্রশাসন? এই নিরাপত্তা নিয়ে উঠেছে জোরালো প্রশ্ন। তাহলে কি অবৈধ ব্যবসার কোনোভাবেই জড়িত রয়েছে প্রশাসনের একাংশ? এই ইস্যুতে সরব হয়েছে কংগ্রেস দলের স্থানীয় নেতৃত্ব। সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। তাদের অভিযোগ, প্রশাসনের নিরাপত্তা এবং নজরদারির অভাবে মাফিয়ারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ালেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী দুদিনের মধ্যে যদি প্রশাসন এই অবৈধ মাটি পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেয় তাহলে তারা সরাসরি রাস্তায় নামবেন। ট্রাক আটকানোর কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। নামটা দিয়েছে বিজেপি। আমাকে যদি বলবো এটা দালাল ভূমি দিলে ভালো ছিল। দিনের বেলা শহরের রূপ একরকম থাকে, রাত 10টার পরে রূপ বদলে যায়। আজকে যদি কোনো বাচ্চারা বা কোনো বোনরা সাড়ে বাড়ির থেকে আসতে হয়, প্রাণের ভয় থাকে, বাড়ির মানুষের টেনশন থাকে যে মেয়েটা ঘরে আসছে কিনা, ছেলেটা ঘরে আসছে কিনা। যে পরিমাণ লোড টিপারগুলা টাউনে দিয়ে স্পিডে চলতে থাকে, তখন আপনার ডিটিও অফিসের মানুষগুলা কোথায় থাকে? তখন পুলিশ বিভাগ কোথায় থাকে? বন বিভাগ কোথায় থাকে? এই যে দালাল চক্রগুলা যে পরিমাণভাবে আজকে দিনে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে, এতে আমাদের করিমগঞ্জ পরিবেশ খুবই দূষিত হয়ে উঠেছে। আমি দেখতে পাচ্ছি, যদি দু একদিনের মধ্যে বন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ যদি ওনার নজরে যদি না নেন, তাহলে শহর ব্লক কংগ্রেস লঙ্গাই রোডে গিয়ে ওনাদের গাড়িগুলা আটকানোর ব্যবস্থা হবে। আমরা এখন এইমাত্র আমরা মিটিং করেছি। এত ধুলাবালি, মানুষের শ্বাস প্রশ্বাস নিতে পারে না। কি পরিমাণ সর্দি কাশি এই ধুলাবালির কারণে। আপনি দেখতে পারবেন সমুদ্রচক্র পার্কের সামনে রাস্তাটা ঠিকই হচ্ছে না, যে এতদিন হয়ে গেল। সামনে আবার বর্ষা এসে যাচ্ছে। আপনার লঙ্গাইয়ের দিকে যাবেন, রাস্তাঘাটের কি দুরবস্থা। প্রত্যেকটা টাউনের রাস্তাঘাট কি দুরবস্থা আপনি দেখবেন। রাত্রি হলে কিসের গাড়ি ওভারলোড থাকে? এই তো মাটির গাড়ি, মাটি, পাথর, লাইমস্টোন। কারা জড়িত থাকতে পারে বলে আপনারা ধারা করেন? দালাল, সরকার পক্ষের যারা আছে দালালগুলা তো এরাই থাকবে। সিন্ডিকেট রাজের যারা আছে ওরাই থাকবে, আর কি করবে। অন্তত রাত্রেবেলা ওভারলোড গাড়িগুলো যায় এই শহর দিকে, শহরের বুক চিরে। পাথর এবং মাটির গাড়ি, এটা সেউরে কোনো তোয়াক্কা করছে। অথচ অনেক স্টিপারগুলার নাম্বার প্লেট ছাড়া এরা বিচরণ করছে এই শহরে। যে অবস্থা, এক নম্বর হলো করিমগঞ্জ টাউনের রাস্তাঘাট, মানে চলার মতো কোনো ব্যবস্থা নাই। বাচ্চারা টিউশনে গেলে আমরা চিন্তা করি যে টুকটুকে যখন আসবে তখন টুকটুক উল্টে যায়। বৃদ্ধ মানুষের অনেকে কোমরে
ব্যথা আসে, তারা টুকটুকে উঠলে দেখা যায় যে ওদের স্পন্ডিলাইটিস, নানান ধরনের অসুখে বেড়ে যাচ্ছে। কারণ রাস্তাঘাটে এমন অবস্থা যে রাস্তাঘাটে চলার মতো কোনো অবস্থাই নেই। তারপরে রাত্রেবেলা মানে মাটির গাড়িগুলা যেভাবে ওভারলোড করে যাচ্ছে টাউনের ভিতর দিয়ে, মানে আমরা যদি রাস্তাবেলা কোনো মানুষ মানে শহরে চলাফেরা করে, ওরা গাড়ি দেখে 10 হাত দূরে চলে যায় রাস্তার থেকে, মানে এত স্পিডে যায় ওরা, যে কোনো সময় মানুষের প্রাণ হানি করতে পারে। এখন দেখার বিষয় স্থানীয়দের অভিযোগ এবং বিরোধীদের চাপের মুখে প্রশাসন ও বন বিভাগ কোনো পদক্ষেপ নেয় কিনা, নাকি রাতের অন্ধকারে শ্রীভূমির বুকে মাফিয়াদের দাপট এভাবেই চলতে থাকবে। শনিবার সকালে একটি ডাম্পার থেকে মাটি নামানোর সময় সেখানে কাজ করা শ্রমিকরা হঠাৎ মাটির নিচে একটি মৃতদেহ দেখতে পান। শনিবার সকালে একটি ডাম্পার থেকে মাটি নামানোর সময় সেখানে কাজ করা শ্রমিকরা হঠাৎ মাটির নিচে একটি মৃতদেহ দেখতে পান। বিষয়টি নজরে আসতেই শ্রমিকরা আতঙ্ক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনকে জানান। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে এবং কিভাবে তার দেহ মাটির নিচে চাপা পড়ল, এই রহস্য ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। গম পাইছে এটা অচিনাক্ত মৃতদেহ আমি ইয়াত পালোঁ তেলিখালিৰ পাৰ ইয়াতে ডাম্পাৰৰ পৰা যেতিয়া মাটি আনলোড কৰি আছিলে তেতিয়া পোৱা গৈছিল। আৰু ইয়াৰ ওচৰৰে ইয়াত খনন চলি আছে মাটিৰ, তাতে তেওঁলোকে ফকলেনৰ যেতিয়া খান্দিছিলে তাৰ পৰা ডাম্পাৰ উঠাইছিলে। আৰু ডাম্পাৰ উঠাই যেতিয়া আনলোড কৰিছে তেতিয়া তেওঁলোকে ইয়াত দেখিলে যে এনেকুৱা ভৰি এখন ওলাই আছে। আৰু এই বিষয়ে আমি যিখিনি আমাৰ ফৰেঞ্চিক এক্সপাৰ্ট আহিছিলে, ফৰেঞ্চিক মেন আহিছিলে, লগতে মেজিষ্ট্ৰেট মহোদয় আহিছিলে, আমি ইনিচিয়েল ইনকুৱাৰী কৰিছোঁ। বৰ্তমানলৈকে চিনাক্তকৰণ হোৱা নাই আৰু বৰ্তমানলৈকে ইনিচিয়েল পৰ্যায়ত আছে। আমি ইয়াৰ বাকী অনুসন্ধানখিনি কৰি আছোঁ। ঘটনাটো কি হ'ব পাৰে? তাৰ একদম ইনিচিয়েল পৰ্যায়ত আছে। আমি পিছলৈ আমি অৱগত হ'লে আমাক নিশ্চয়কৈ জনাম আপোনালোকক। ঠিক। শুনাই কংগ্রেস নেতৃত্বের কুশপুতুল দাহ, বিক্ষুব্ধ কংগ্রেসীদের তীব্র প্রতিবাদ। কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে শুনাইয়ে ক্রমেই তীব্র হচ্ছে বিক্ষোভ ও অসন্তোষ। শুনাইয়ে কংগ্রেস নেতৃত্বের কুশপুতুল দাহ, বিক্ষুব্ধ কংগ্রেসীদের তীব্র প্রতিবাদ।
কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে সোনাইয়ে ক্রমেই তীব্র হচ্ছে বিক্ষোভ ও অসন্তোষ। শনিবার সোনাই বাজারে জড়ো হয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকেরা দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই দিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, এপিসিসির সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবাব্রত শইকিয়া এবং সাংসদ রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করা হয়। প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলে এবং দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। সোনাইয়ে প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই সোনাইয়ের 9 জন মণ্ডল সভাপতিও দল ত্যাগ করেন। পাশাপাশি প্রার্থিত্বের দাবিদার থাকা আরও 9 জন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দলীয় নেতৃত্বের কাছে আপত্তি তুলে ধরেছেন। স্থানীয় পুরনো কংগ্রেসীরা কোনোভাবেই নবাগত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মনোনয়ন মেনে নিতে পারছেন না। ফলে সোনাই কংগ্রেসের অন্দরে একের পর এক ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। এদিকে বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের মানিয়ে নিতে এখনো পর্যন্ত সফল হতে পারেননি আমিনুল হক লস্কর। রাজনৈতিক মহলের মতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে। এদিন প্রতিবাদকারীরা জানান, তারা আমিনুল হক দলীয় মনোনয়ন কোনো অবস্থায় মেনে নেবেন না। এবার সোনাই থেকে দল মুছে ফেলার হুঙ্কার দেন বক্তারা। আমরা কংগ্রেস সংগঠন, আমার সঙ্গে আমি সোনাই টাউন কংগ্রেস মন্ডল প্রেসিডেন্ট, আমার সঙ্গে আমার 9 মন্ডল প্রেসিডেন্ট পশুদরাম, দক্ষিণ মনপুর, কাজীদর, নকদিরগাম, স্বাধীন বাজার, কাপ্তানপুর, দিদারপুর সবই আছেন আমার সঙ্গে। তারা যতদিন রিজাইন লেটারও আমরা দিয়েছি আমাদের হাইকমান্ডের কাছে, এবং আজকে আমরা দুঃখিত হয়ে আজকে কংগ্রেস দলের ত্যাগ করেছি এবং সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, রকিবুল হোসেন এবং দেবব্রত শইকিয়া ও 4 জনকে পুড়িয়ে চালিয়ে যাই করে সোনাই থেকে কংগ্রেস মুক্ত করে দিব। কংগ্রেস মুক্ত করে দিব। কারণ বিগত দিনে প্রিয়াঙ্কা গান্ধীও বলেছেন, গৌরব গগৈ বলেছেন যে সংগঠনকে মর্যাদা দেওয়া হইব এবং যাকে টিকিট দেওয়া হইব উনার পারফরমেন্স দেখিয়ে, সংগঠনের কাম কাজ দেখিয়ে, নিম্ন স্তরে 5 বছরের অ্যাক্টিভিটিস দলে থাকার কাজ করার দেখে ওনাকে টিকিট দেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সোনাই কংগ্রেসকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সোনাই কংগ্রেসের 30 থেকে 35 বছর পর্যন্ত কংগ্রেস করা প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন দলের কাছে, কিন্তু দলে আজকে বিজেপি থেকে আসা 1-1.5 বছর হয়েছে যিনি আমিনুল হক লস্কর, উনি বিগত 16 থেকে 21 পর্যন্ত সুবিধা দিলেন। সেই সময় দেশের ওয়ার্কারের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার চলেছে সেটা আজকের দিনে কংগ্রেস কর্মী যারা সেটা মেনে নিতে পারছে। ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলার চরগুলা। দ্রুতগামী ডাম্পার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে স্কুটির 2 আরোহী গুরুতরভাবে আহত হন। ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলার চরগুলা। দ্রুতগামী ডাম্পার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে স্কুটির 2 আরোহী গুরুতরভাবে আহত হয়। আহতদের তড়িঘড়ি করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে আনা হলে পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনা ঘটিয়ে ডাম্পার চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সবকিছু খতিয়ে দেখছে।
তানে বাংলাতে নামাজের আওয়াজ সময় তারা ক্রস করিয়া যে টিপার বেরোটা খুব বাল্লাবাল্লি করছে তারে খুব করার পরে তারারে আমরা ক্রস করিয়া হয়েছি আইয়া সবগুলো তাইয়া নিচে আই আমরা গাড়ি আমরা বাইকটা পাইছি তামানির পরে তারা উপরে আইসি শোনা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বাদে উপরে আইসি আমরা উপরে হওয়ার পরে দেখছি তারা আমার পাত্র যারে টায়ার নিচে পালায় পরে ড্রাইভারটা আমরা আইতে ড্রাইভারটা বাইক দিয়ে তার লগর টিপার আর একটা ড্রাইভার আছে তারে করে তুইছে টিপার আছে এপুয়া তুইছে তার গাড়ির নাম্বার জানা আছে গাড়ির নম্বরটা জানা নাই ইখান সরকুল্লা ব্যাংক সারিয়া ইয়া মেন রোডও বাজার সরকুলা বাজার আমার বাতি যায় স্কুটি লইয়া যার তার সাইডে হয়ে যার আর করে দিয়ে ডাম্পারে হে করে দিয়ে মারছে মারিয়া তিনাত মনে করো যখন মার্চ হয়েছে তারে তখন তিনাত পর্যন্ত তিনাত তো ব্রেক মারছে ডাম্পার আলায় পিস্তনে মারছে বাউন্স করিয়া চাইছে ওভারটেক করিয়া যাইতো কিন্তু ওই স্কুটিটা এগারে লাইনেও আসলো বেলাইনও নাই তার তার একেবারে সাদা সিনোর এক হাত বাইরে আসলো পিছিয়ে দিয়ে মারিয়া ফেলাইয়া তখন ব্রেক মারছে বাগি গেছে মারিয়া বাগি গেছে রোড ব্লক কইছে সব মাঝে ব্লক করছে আমরা একজনে তো ব্লক করি পারতাম না ভাই গুলজার হোসেন বাড়ি জমাইনপুর জীবান মোর মেসাবর ভাই ছোট ভাই তার লগে আসলো সমজেল করিমগঞ্জ শিলচার দিলাইছে তারারে ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওই গাড়িটা নিয়ে ওর সামনে যাচ্ছে একটা স্কুটি নিয়ে পিছন থেকে ডাম্পারে এসে মেরেছে ওই যে TR05 L1513 নাম্বার গাড়ির ডাম্পারের নাম্বার। আর ওই গাড়িটা এমন ভাবে করেছে ওরা ডাম্পাররা যে মালিকরা ওরাও জানি না কি বলে দিয়ে ওদেরকে ড্রাইভাররাও যে চালায় কোনো একদম যেমন বেপরোয়া চালায় আর কি, মানে রাস্তাঘাটে আর মানুষ গাড়ি আর ছোট কিছু ওদের চোখে লাগে না, একদম বেপরোয়া চালায় আর ওটার জন্য আমি সরকার পক্ষকে একদম দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ওইটার একটা বিহিত ব্যবস্থা করার জন্য। আর আমাদের আজকের যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা যাতে এই ড্রাইভার এবং মালিককে তড়িঘড়ি আইনের আওতায় নেওয়া হোক, এটাই আমাদের আবদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। আজ আনুষ্ঠানিকভাবে পাথারকান্দিতে দুটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন থামলো। এই নিয়ে খুশির জোয়ার বইছে গোটা পাথারকান্দি এলাকার জনসাধারণের মধ্যে।
মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অক্লান্ত প্রচেষ্টায় আজ আনুষ্ঠানিকভাবে পাথারকান্দিতে দুটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন থামল। এই নিয়ে খুশির জোয়ার বইছে গোটা পাথারকান্দি এলাকার জনসাধারণের মধ্যে। আজ প্রথমে এনএফ রেলওয়ের উদ্যোগে রেল স্টেশন চত্বরে এক সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট নাগরিক সহ পাথারকান্দি এবং লোয়ারপুয়া বিজেপি মণ্ডলের সভাপতি সহ একাধিক বিজেপি কার্যকর্তারা। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়। তারপর উত্তর পূর্ব রেলওয়ের বদরপুর এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার মিনার দুটি ট্রেন শোরুম কাঞ্চনজঙ্ঘা এবং আগরতলা বেঙ্গালুর হামসফর ট্রেনের পাথারকান্দিতে স্টপেজের বিষয়ে বিস্তর আলোচনা করেন। তারপর পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময়নাথ বরাক উপত্যকায় রেল পরিষেবার গুরুত্ব এবং পাথারকান্দিতে এই দুই ট্রেন থামার সুবিধা নিয়ে বিশদ বক্তব্য রাখেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রশংসা করে বলেন, বিজেপি সরকার না আসলে আজ আমরা সেই মিটারগজ ট্রেনের যাত্রী হয়ে থাকতাম। তারপর বক্তব্য রাখেন পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, লোয়ারপুয়া মণ্ডল সভানেত্রী সোনালী দে চৌধুরী, কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। নির্ধারিত সময়ে আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেন পাথারকান্দিতে পৌঁছলে সবুজ পতাকা দেখিয়ে আনুষ্ঠানিকভাবে স্টপেজের উদ্বোধন করেন। উল্লেখ্য যে বৃহত্তর পাথারকান্দি এলাকা সহ মিজোরাম রাজ্য থেকেও বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ট্রেনের মাধ্যমে যেতে হলে বদরপুর বা ধর্মনগর যেতে হতো। পাথারকান্দি এলাকা থেকে অনেক যুবক যুবতী কর্মরত অবস্থায় বেঙ্গালুরুতে থাকেন। তাদের কথা মাথায় রেখে পাথারকান্দি হিন্দু জাগরণ মঞ্চ এবং পাথারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা বার কয়েকবার বদরপুর এবং মালিগাঁও স্থিত রেলের জেনারেল এবং ডিভিশন ম্যানেজারকে স্মারকপত্র দিয়েছিলেন। বিষয়টি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আলোচনা করে অবশেষে হিন্দু জাগরণ মঞ্চের পরিশ্রম আজ বাস্তবে রূপ নিয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে দুটি ট্রেনই পাথারকান্দি স্টেশনে থামল। मेरा नाम वीरेंद्र कुमार मीणा, एरिया मैनेजर बदरपुर, एनएफ रेलवे लमडिंग डिवीज़न। आज पत्थरकांडी स्टेशन पर दो ट्रेनों के ठहराव का शुभारंभ हुआ है, जिसमें एक हमसफ़र एक्सप्रेस जो कि अगरतला से बेंगलुरु की तरफ और दूसरी ट्रेन सियालदा कंचनजंगा एक्सप्रेस, दोनों डायरेक्शन में। तो इनका प्रायोगिक रूप पे ठहराव हुआ है। यहाँ पे 1 मिनट का स्टॉपेज दिया गया है। पत्थरकांडी स्टेशन एक डी क्लास स्टेशन है। पत्थरकांडी स्टेशन और यहाँ की जनता की काफ़ी लंबे समय से एक मांग रही है कि यहाँ पे अधिकतम मेल और एक्सप्रेस ट्रेनों का ठहराव दिया जाए। इसी बीच में त्रिपुरा सुंदरी का कुछ समय पहले शुरुआत की गई थी। इसके अलावा जितनी भी पैसेंजर ट्रेन है उनका यहाँ पे ठहराव है। अब नई 2 मेल एक्सप्रेस ट्रेनों का ठहराव शुरू हुआ है। तो आज यहाँ पर जनता का उत्साह देखकर काफ़ी अच्छा लगा और मुझे ऐसी आशा है कि यहाँ का जो जनता है वो इस पूरी सुविधा का उपयोग करेगी। टिकट की व्यवस्था है यहाँ पे, PRA सिस्टम है, UTS सिस्टम है। हमारा स्टाफ यहाँ पे एक पोस्टेड है कमर्शियल का, तो यहाँ से टिकट भी उपलब्ध हैं। देश के किसी भी कोने में यात्रा के लिए यहाँ पे टिकट उपलब्ध है प्रतिदिन। तो ये पूरे एक जो बराक वैली रीजन है और ये न्यू करीमगंज डिस्ट्रिक्ट का जो एक कहेंगे पत्थरकांदी स्टेशन है, इसके लिए एक बहुत बड़ा अवसर है कि ये देश के बड़े स्टेशन जैसे बेंगलुरु, साथ में अगर त्रिपुरा की कैपिटल अगरतला, बदरपुर स्टेशन, गुवाहाटी स्टेशन और बंगाल के सियालदा, कोलकाता जैसे स्टेशन से सीधी कनेक्टिविटी रखता है, जिससे यहाँ पर व्यापार बढ़ेगा और कनेक्टिविटी बढ़ेगी, जिससे इस क्षेत्र की भविष्य में विकास और होने की पूर्ण संभावना है। तो इस पूरे शुभारंभ के लिए मैं हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और हमारे माननीय रेल मंत्री जी अश्विनी वैष्णव जी का धन्यवाद देना चाहूँगा कि इन्होंने इस क्षेत्र की मांग का समर्थन किया और सहयोग किया, जिस कारण हम आज ये कार्यक्रम पूरा कर पाए। और साथ ही जनता का और विशेष अतिथिगण का भी मैं धन्यवाद देना चाहूँगा, उनका सहयोग भी पूर्ण बना रहा। थैंक यू। जी, राजधानी का ठहराव अभी तक कोई नोटिफिकेशन आया नहीं है। अगर ऐसा कोई भी नोटिफिकेशन आता है तो ज़रूर किया जाएगा। अभी ऐसा कोई नोटिफिकेशन नहीं आया है। শিলচর NS এভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দি রোডে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
শিলচর এনএস অ্যাভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দি রোডে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। শনিবার শিলচর হাইলাকান্দি রোডের এনএস অ্যাভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দি রোড পর্যন্ত আরসিসি ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় 554.78 লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরখাইস্ত এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উল্লেখ্য, প্রকল্পের অধীনে 5x5 মিটার আকারের দুটি বক্স কালভার্ট সহ ড্রেন নির্মাণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাদ পুরখাইস্ত ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামী দিনেও জনগণের কল্যাণে আরও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, এসডিও মোহিত রঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শো কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এটার মূল লক্ষ্য যে শিলচরের মানুষ যাতে এই জল মুক্ত হতে পারে তার চেষ্টা আমাদের বিধায়ক চালিয়ে গেছেন। আজকের এই বিধায়কের যে চেষ্টার পরপর যে ক্রমাগত কাজ করা, আমরা বিগত দিনে আমরা দেখেছি কোনো ড্রেন যদি স্যাংশন হতো অল্প টাকা হতো, কিন্তু এত বিরাট বিরাট রাশি বিগত 10 বছর আগে 60 বছর কংগ্রেস সরকার ছিল এখানে, শুধু 10 বছর নয় 60 বছর। যদি সঠিকভাবে আমাদেরকে পেতে হয় তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে সহযোগিতা করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিছু স্যাক্রিফাইসও করতে হবে। আমি আশা করি যে এখানে যারা শিলচর এই যে এলিভেটেড করিডোর বা এই যে ফ্লাইওভারের তার যে অ্যালাইনমেন্ট, কোন সর্বভারতীয় স্তরের কোন প্রকল্প স্বাদ শিলচর পেয়েছিল এবং সেটা হচ্ছে মহাসড়ক। মুক্ত করে বোথ সাইড গার্ডওয়াল কনস্ট্রাকশন করা হোক বা বিভিন্নভাবে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটগুলো যেগুলো পুরনো ভগ্নদশায় ছিল, এই পুরনো ভগ্নদশা এডুকেশনাল ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সেটা স্বচ্ছ শিলচর গড়ে তোলার লক্ষ্যে বিগত দিনে পৌরসভা যে কাজগুলো করতে পারেনি, অস্বচ্ছতার পরিবেশ ছিল, সেটাকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছতা আনার আমি চেষ্টা করে গেছি। তার জন্য প্রথমবারের মতো শিলচর না শুধু গোটা নর্থ ইস্টে আপনারা শুনলে খুশি হবেন, একটা ট্রান্সফার স্টেশন বসেছে। এই ট্রান্সফার স্টেশনটা কাছাড় কলেজের পাশে। বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বিজেপি দলের সম্ভাব্য প্রার্থী সুব্রত ভট্টাচার্যের নাম সমষ্টির আলোচনাতেই শোনা যাচ্ছে। তবে 2026-এ সুব্রতকে টিকিট দিয়ে জয়ী করবে কি বিজেপি? কি কারিশমা দেখাবে বিজেপি, তা নিয়ে এবারের চর্চা। 26-এর ভোটের নতুন সমীকরণ। উত্তর করিমগঞ্জে প্রার্থী নিয়ে জোর জল্পনা। উত্তর করিমগঞ্জে বিজেপির ট্রাম্প কার্ড কি সুব্রত ভট্টাচার্য? টিকিট দৌড়ে অনেকেই, কিন্তু আলোচনার কেন্দ্রে একটাই নাম। ভোটের ময়দানে সুব্রত কার্ড খেলবে বিজেপি। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা কি বদলে দেবে টিকিটের অঙ্ক? যুব সমাজের সমর্থনে উত্তর করিমগঞ্জে বাড়ছে সুব্রত ফ্যাক্টর। রাজনীতির অঙ্ক যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এক নতুন সমীকরণ। 2026 বিধানসভা নির্বাচন ঘিরে উত্তর করিমগঞ্জে এখন জোর চর্চা। বিজেপির সম্ভাব্য মুখ কি তবে সুব্রত ভট্টাচার্য? রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন তিনি। অনেকেই বলছেন তিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের অন্যতম। সেই কারণেই গত 5-6 মাস ধরে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন প্রান্তে সক্রিয়ভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে। পাড়া প্রতিবেশী, বাজার থেকে গ্রাম, প্রায় সব জায়গাতেই মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি। এই ধারাবাহিক জনসংযোগে আজ তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। ছোট থেকে বড় বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা, সংগঠনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক কাজ সব মিলিয়ে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। একসময় বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলানো সুব্রত ভট্টাচার্যের সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরেছেন দলের কর্মী সমর্থকরা। তাদের দাবি, কঠিন সময়ে সংগঠনকে ধরে রাখা এবং মাটির কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
বিশেষ করে যুব সমাজের একাংশের মধ্যে সুব্রত ভট্টাচার্যকে নিয়ে আশাবাদ স্পষ্ট। তাদের বক্তব্য উত্তর করিমগঞ্জের নতুন নেতৃত্ব দরকার, আর সেই নেতৃত্ব দিতে পারেন সুব্রতই। তার অভিজ্ঞতা, সংগঠনের ভিত এবং মানুষের সঙ্গে সংযোগ সব মিলিয়ে তিনি দাঁড়ালে জয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে বলে মনে করছে যুব সমাজ। আমার নাম দিবাকর কাপালি। আমি একটি কথা বলতে চাই যে উত্তর করিমগঞ্জ মানে উত্তর শ্রীভূমি এই আসনে অনেকবার অনেকে খেলেছেন। আমরা চাই যে এবার যাতে প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে দেওয়া হোক, কারণ প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় একজন অভিজ্ঞ, ওনার কাজ করার ক্ষমতা আছে, উনি 3 বার জেলা সভাপতি হয়েছেন, ওনার পিছনে কোনো দাগ নেই। আর নতুনের প্রয়োজন, বারবার যে এক ব্যক্তি টিকিট পেতে হবে সেটা নয়, নতুন মানুষের প্রয়োজন। সুব্রত ভট্টাচার্য একজন ডাইনামিক লিডার, ইউথ লিডার। রাত্রে 2টার পর যদি ওনাকে ফোন করে ওনাকে পাওয়া যায়, তার জন্য যদি উত্তর করিমগঞ্জকে যদি রক্ষা করতে হয়, উত্তর করিমগঞ্জ যদি সিট জিতাতে হয়, তাহলে সুব্রত ভট্টাচার্য মহাশয়কে যদি টিকিট দেওয়া হয় তাহলে জিত 100%। 11 থেকে 15,000 ভোটে ব্যবধানে সুব্রত ভট্টাচার্য জিত হবে। চাই যে মানুষ যখন রাজ্যসভা বলুন, মানুষ যখন উপর দিকে উঠে তখন আবার নিচের দিকে আসেন। তার জন্য রাজ্যসভা একটা হলো সর্বস্তরের শেষ জায়গা, সেই জায়গা থেকে আবার কি মানুষ নিচে নামে, এই ব্যাপারে আর আমি কিছু বলছি না। রাজনৈতিক মহলের আরেকটি বড় হিসাব হলো ভোট সমীকরণ। বিশ্লেষকদের মতে যদি দল সঠিক সময় তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, তবে মাইনরিটি ভোটের একটি অংশ মেজরিটি হিন্দু ভোট এবং যুব ভোট, এই 3-এর সমন্বয়ে শক্তিশালী সমীকরণ তৈরি হতে পারে। তবে বিজেপির অন্দরে টিকিট দৌড় যে থেমে আছে তা নয়। দলের বেশ কিছু বয়োজ্যেষ্ঠ নেতা ইতিমধ্যে সমষ্টি থেকে প্রার্থী হওয়ার জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন। ফলে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত কি হয় তা নিয়ে জল্পনা রয়েই গেছে। রাজনীতির ময়দানের শেষ সিদ্ধান্ত অবশ্যই দলের শীর্ষ নেতৃত্বের, কিন্তু মাঠের রাজনীতি বলছে উত্তর করিমগঞ্জে এখন এক নতুন মুখকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। 2026-এর লড়াই যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে উত্তর করিমগঞ্জে বিজেপির রাজনীতিতে সুব্রত ভট্টাচার্য এখন অন্যতম আলোচিত নাম। দলকে শেষ পর্যন্ত তার হাতেই তুলে দেবে লড়াইয়ের পতাকায়, প্রশ্নের উত্তর দেবে সময় এবং রাজনৈতিক সমীকরণের শেষ অঙ্ক। 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই একেবারে গরম হয়ে পড়েছে দক্ষিণ করিমগঞ্জে। সমষ্টিতে এক প্রকার নিশ্চিত হওয়ার দিকে এজেপি ও এজিপি দলের মধ্যে ভোট যুদ্ধের লড়াই। এক সময়ের কংগ্রেসের দুর্গ কার হাতে যাবে এই 26-এর বিধানসভা নির্বাচনে, এই নিয়ে দেখে নিন এক বিশেষ প্রতিবেদন। দক্ষিণে এজেপিকে সিট ছেড়ে নিজেরই পথ কঠিন করছে কংগ্রেস। দক্ষিণ করিমগঞ্জে শুরু হয়ে গেল জোট বনাম জোটের আসন লড়াই, পাল্টে গেল ভোটের সমীকরণ। কংগ্রেস সরলে দক্ষিণে বাড়তি সুবিধা পাবে অগপ বিজেপি জোট। মহাজোটের অঙ্কে দক্ষিণে কি বাড়বে এজিপির ঝুঁকি? সংগঠন দুর্বল তবু টিকিট এজিপির, ভোট কৌশল নাকি বলচা? এজিপিকে সিট ছেড়ে দিয়ে কি নিজেই দুর্বল হচ্ছে কংগ্রেস? মহাজোটের অঙ্কে কি লাভবান হচ্ছে বিজেপি শিবির? অগপ বিজেপি কি পাচ্ছে ওয়াক ওভারের সুযোগ? ভোটের আগে রাজনৈতিক অঙ্কে কার চাল সবচেয়ে শক্ত? আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে দ্রুত বদলাচ্ছে সমীকরণ। বিরোধী জোটের আসন বন্টন ঘিরে তৈরি হওয়ার নতুন পরিস্থিতি কেন্দ্রকে আরো বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রাজনৈতিক মহলের একটি অংশের দাবি, মহাজোটের সমঝোতার অঙ্কে এই সংখ্যালঘু অধ্যুষিত আসনটি কংগ্রেস ছেড়ে দিতে পারে অসম জাতীয় পরিষদকে। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে বহুদিন পর দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের হাত প্রতীককে ভোটের ময়দানে দেখা নাও যেতে পারে। এই সম্ভাব্য সমীকরণ সামনে আসতেই রাজনৈতিক পরিস্থিতি যেন নতুন মোড় নিতে শুরু করেছে, কারণ সাংগঠনিক দিক থেকে দক্ষিণ করিমগঞ্জে এখন খুব শক্ত ভিত গড়ে তুলতে পারেনি অসম জাতীয় পরিষদ। ফলে অনেক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে এই আসনে এজিপিকে সামনে আনা হলে তার সরাসরি সুবিধা পেতে পারে শাসক শিবিরের জোট। এই প্রেক্ষাপটের সামনে আসছে অসম গণ পরিষদ। এর সম্ভাব্য প্রার্থী হিসেবে ঠিকাদার আব্দুল কুদ্দুসের নাম। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি পরিচিতি তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি। ফলে নতুন রাজনৈতিক সমীকরণে অনেকেই মনে করছেন কুদ্দুসকে ঘিরে শাসক জোট দক্ষিণ করিমগঞ্জে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে।
এই সমীকরণকে আরো শক্ত করেছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। সিটিং বিধায়ক সিদ্দিক আহমদ প্রকাশ্যে সভা করে আব্দুল কুদ্দুসকে সমর্থন জানিয়েছেন বলে রাজনৈতিক সূত্রে খবর। অভিজ্ঞ রাজনীতিক হিসেবে সিদ্দিকের এই সিদ্ধান্ত অনেকের মতে বড় রাজনৈতিক বার্তা দিয়েছে, কারণ তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব দক্ষিণ করিমগঞ্জের ভোট সমীকরণের এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে বিরোধী শিবিরেও ঘটেছে নাটকীয় পরিবর্তন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে শাহাবুল ইসলাম চৌধুরী নতুন করে আলোচনায় এসেছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিনি এজিপি থেকে প্রার্থিত্ব পাওয়ার আশাতেই এই সিদ্ধান্ত নিয়েছে। অতীতে ইউডিএফ এর টিকিটে করিমগঞ্জ লোকসভা এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও উল্লেখযোগ্য সাফল্য পাননি তিনি। ফলে নতুন রাজনৈতিক মঞ্চে আবারও নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জের সম্ভাব্য নির্বাচনী লড়াই এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। একদিকে বিরোধী মহাজোটের সমর্থিত প্রার্থী, অন্যদিকে শাসক জোটের অগপ বিজেপি শিবির। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংগঠন মাঠের কাজ এবং বর্তমান সমীকরণ সব দিক থেকে এই মুহূর্তে কিছুটা হলেও এগিয়ে রয়েছে অগপ প্রার্থী আব্দুল কুদ্দুস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যদি কংগ্রেস সত্যি আসনটি ছেড়ে দেয় এবং এজেপি প্রার্থী দেয়, তাহলে বিরোধী ভোটের একাংশে বিভাজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেই পরিস্থিতি তৈরি হলে তার সবচেয়ে বড় সুবিধা পেতে পারে অগপ বিজেপি জোট। সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জ এখন রাজ্যের অন্যতম নজর কাড়া রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠছে। শেষ পর্যন্ত কার কৌশল কতটা কার্যকর হয় এবং ভোটাররা কোন পক্ষের উপর ভরসা রাখেন তার উত্তর মিলবে ভোটের ফলই। তবে বর্তমান সমীকরণ অনেকের মতে দক্ষিণ করিমগঞ্জের লড়াইয়ের অগপ প্রার্থী আব্দুল কুদ্দুসই আপাতত কিছুটা এগিয়ে রয়েছেন। বিজেপিতে কমলাক্ষের আগমনকে ঘিরে একাংশ পুরনো বিজেপি কর্মীদের মধ্যে মতার ঐক্য কাঠি করা একাংশ মতে কমলাক্ষ বিজেপিতে আসা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা ওনাকে চাইছেন না কাঠিগড়া সমষ্টিতে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কমলাক্ষ হওয়ার। বিজেপিতে বহিরাগত তকমায় চাপে কমলাক্ষ, দলের অন্তরেই ক্ষোভ। কংগ্রেস ছাড়তে বিপদে পড়লেন কমলাক্ষ। কমলাক্ষকে ঘিরে গেরুয়া শিবিরই তীব্র বিক্ষোভ। বহিরাগত ইস্যুতে ফের বিজেপি কর্মীদের প্রত্যাখ্যানের মুখে কমলাক্ষ। কাটিগড়া এবার প্রার্থী নিয়ে বিজেপিতে বাড়ছে অস্বস্তি। কমলাক্ষ যোগ দিতেই বহিরাগত ইস্যুতে আওয়াজ তুললেন বিজেপি কর্মীরা। কাটিগড়ায় কমলাক্ষকে চান না বিজেপি কর্মীদের একাংশ। ভূমিপুত্র চায় নীলু পালের পক্ষে সরব হলেন কর্মীরা। গৌতম রায়ের উদাহরণ টেনে কমলাক্ষকে তীব্র কটাক্ষ। নীলু পালের নামেই গেরুয়া শিবিরে বাড়ছে জোরালো স্লোগান। অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার হুঁশিয়ারি কর্মীদের। রাজনীতিতে একটি প্রবাদ খুবই প্রচলিত, নতুন হাড়ি বাজারে উঠলেই দাম বেশি হয়, কিন্তু ব্যবহার শুরু হলেই আসল মান বোঝা যায়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ক্ষেত্রেও যেন এখন সেই কথাটাই সত্যি হতে শুরু করেছে। কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হওয়ার পর হঠাৎ গেরুয়া শিবিরে যোগ দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছিলেন তিনি। কিন্তু বিজেপিতে পা রাখতেই যে এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি। দল বদলের রাজনীতিতে অনেক সময় দেখা যায় নেতারা মনে করেন নতুন দলে ঢুকলেই সব দরজা খুলে যাবে, কিন্তু বাস্তব রাজনীতি অনেক সময় তার উল্টো ছবি দেখায়। কাটিগড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যে বিজেপির অন্দরে স্পষ্ট হয়ে উঠেছে ভূমিপুত্র বনাম বহিরাগত বিতর্ক, আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কমলাক্ষের নাম। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য যে নেতা নিজের পুরনো দলের প্রতি অনুগত থাকতে পারেননি, তিনি নতুন দলে কতটা স্থায়ী হবেন এই প্রশ্ন এখন গেরুয়া শিবিরের অন্দরেই ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক মহলের মতে কমলাক্ষের এই দলবদল অনেকের চোখে যেন সেই প্রবাদ তীরের প্রতিফলন, যার নৌকা ডুবতে বসে সে মাঝপথেই ঘাট পাল্টায়। কাটিগড়ে বিজেপির দীর্ঘদিনের সংগঠক বিপ্লব কান্তি পাল ওরফে নীলু পাল এর নাম সামনে আসতেই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। স্থানীয় কর্মী সমর্থকদের দাবি 1985 সাল থেকে দলের সঙ্গে থেকে যিনি মাটি কামড়ে রাজনীতি করেছেন তাকেই প্রার্থী করা উচিত। তাদের বক্তব্য বীজ বুনেছে যে ফল পাবে সে, এটাই তো স্বাভাবিক। এই প্রসঙ্গে অনেকেই অতীতের ঘটনাও টেনে আনছেন। কাটিগড়ায় একসময় বিজেপি প্রভাবশালী নেতা গৌতম রায়কে প্রার্থী করেছিল, কিন্তু বহিরাগত ইস্যুতে বড় ধাক্কা খেতে হয়েছিল দলকে। তাই এবার সেই ভুলের পুনরাবৃত্তি না করার দাবিতে সরব স্থানীয় কর্মীরা। তাদের স্পষ্ট বার্তা, একই গর্তে দুবার পা দিলে সাপই কামড়ায়। কমলাক্ষকে ঘিরে আরেকটি তির্যক মন্তব্য শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। কেউ কেউ বলছেন উত্তর করিমগঞ্জে নানা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ভোটের সমীকরণ তৈরি করেছিলেন, কিন্তু কাটিগড়ার রাজনৈতিক বাস্তবতা একেবারেই আলাদা। এখানে মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই বড় ফ্যাক্টর। তাই অনেকেই কটাক্ষ করে বলেছেন ধান ভাঙতে শিবের গীত গাইলে মাঠে ফসল ফলে না। একটা কথা বলবো, বেশি কথা বলবো না। বলছি যে আমাদের বিজেপির আজকে বিগত প্রায় 15-20 বছর হয়ে গেল, মানে সব বাইরা ক্যান্ডিডেট আসে, সব হারিয়ে যায়, কিন্তু আমরা এখানে লোকাল কোনো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। আমার মতে যেন এখন নীলু পালে যেরকম পরিশ্রম করতেছেন, যেরকম আমাদের পাশে আছেন, তাই বলছি নীলু পালকে দেওয়ার জন্য আমার
অনুরোধ করছি। আমরা বিগত কদিন থেকে দেখি আর করিমগঞ্জের একজন বিধায়কে কাটিগড়াত ফাল্লাইতেরা করিমগঞ্জ তাই দেখছি 3 বার কুর জনগণকে লইয়া তাই জিও করছে মানে বিধায়ক হয়েছে। আজকে তারা কোন অপরাধটা করলো যে তারারে সারিয়া আইয়া তাই নাইয়া ওখানে মানে জাল মার দেয়, ইলাও তো আমরারে করবা তাই না, আমরারে ফেলাইয়া অন্যদিকে গিয়া তাই না আসাম দুবরি বা বরঘাটার তাই হন গিয়া চাইবা খেও মারতা। গতিকে লুবি স্বার্থপর লালচি মানুষরে আমরা কাটিগড়ায় চাইয়া না, যারা ভূমিপুত্র মানুষেরারে আমরা চাইয়াখানে কর্মর মানুষ নীলু পাল আজ বিগত 85 ইংরেজি থাকি বিজেপি লেগে যে ধরনের মানে খাস করিয়া যাইতে গত কয়েকদিন আগে একটা মিটিং আমরা অমিত শাহ গৃহমন্ত্রী আসলো, আমরা দেখছি যে এই মিটিংটা মানে সাকসেস করছে ও নীলু পালে তার ফটোটা বারবার দেখছি, বাইরে কোনো নেতার ফটো আমরা দেখছি না। গতিকে ওগুলা মানুষের দরকার যারা বিজেপি লাগি মায়া করে মহব্বত করে জান প্রাণ দেয় কাজ করে গ্রামের মানুষের কাজ করে ওলা নেতা চায়। বিগত আমার বয়স 50 বছর, আমি কাটিগড়ার একজন ভোটার, খালাই লক্ষ্মীপুরের নাগরিক। আমার ওটাও আপনার মাধ্যমে কইয়ার খালিবাবু আমরা জোয়ানকি বয়স পাইছি তাই 3 বার করে বিধায়ক আসলা, এরপরে যত আইসন সারা বাইরে মানুষ আইসন আবার পরে কেউ আর জিততে পারছেন না, কেউ জিতছেন, জিতলে আমরা কাটিগড়ার কোনো উন্নয়ন হয়েছে না। আর গৌতম রায় আইসলা 5 বছর আগে বাইরা তাই নারিয়া গেছলা খলিল রহমান ইনোভার করে দেখা গেছে তাই ঘর একটা বানাইছেন চৌরঙ্গীত, বানানির পরে আমরা গরিব মানুষ যে কোনো মানুষ জাতি 5 রামক গিয়া তাদের দেখা করা লাগছে, কিন্তু কোনো জাতির কোনো উন্নয়ন হয়েছে না। এই বছর দেখলাম কালকের খবর দেখলাম লোকাল ক্যান্ডিডেট কংগ্রেসে নির্ধারিত করছেন শানু দাস রে, করার পরে দেখলাম না অত বছর এক দলে সঠিক দিহ করছে যে তার ভূমিপুত্র মানুষ কাটিগড়ার খেলিঞ্জিয়া মানুষের টিকিট গ্রহণ করছে। আমরা বিগত আজ 50-60 বছর থেকে আমরা বিজেপি করি আর বিজেপির ক্যাডার, আমরাও তো মনে একটা উৎসাহ আছে যে আমরা লোকাল ক্যান্ডিডেট লাগবো, স্থানীয় মানুষ। আজ বাইরে ক্যান্ডিডেট হয়েছে আমরা গরিব মানুষ করিমগঞ্জ শিলচর অর্থাৎ আমরা যেতাম পারবো নি বা আমরা গ্রাম আমরা এরিয়ার কাটিগড়ার উন্নয়ন হইব নি। গতিকে আমি এখানে নিস্তর গ্রামর মানে কমিটির পক্ষ থেকে কই আর বুথ কিন্তু কানেকশন করে গ্রামের মানুষে মন্ডল স্থলে আমরা যদি ওয়ামা করি আমরা মানুষের মাটি ফুটা মানুষের ভোট দিতাম পারি না, আর দলে যে কোনো মতে বাইরে টিকিট দে সেইখানে আমরা মানিয়ে আনতাম না। আমরা একটা দাবি কংগ্রেসেও তার সঠিক জিও দিছে, মানিকার হইতে আমি বাধ্য আর আমি কংগ্রেসের মানুষ নয়, আমি বিজেপির মানুষ। তারা যদি সঠিক ভূমিপুত্র মানুষকে টিকিট দেওয়া হয়েছে আমরা স্থানীয় নীলু ফাল দে টিকিট দিবা লাগে কেতাবা আমরা অনুরোধ করি আর নানি আমরা উন্নয়ন হবে। আর যদি দলে কোনো বাইরে চিন্তা করিয়া অন্যরে টিকিট দেওয়া হইতে গৌতম রায় মহাশয় যে দশা হয়েছে এর চেয়ে খারাপ দশা হইব ও অতটুকু আমার কথা কিতাবা ঠিক আছে না আমরা সারাই দাবি রাখো চাই। তাই আমরা বিগত অনেক বছর থেকে আমরা এই যে গ্রাম এই যে এলাকার অনেক সাহায্য করছো, অনেক কিছু করছো, বা এখনো যদি আমরা কোনো অসুবিধা করি কোনো একটা ইয়ত করি তার কাছে যাই আমরা অনেক সাহায্য পাই। গতিকে তাই আমরা লোকাল তাহলে আমরা দরকার, তাহলে আমরা ভোট দিতাম, তাহলে আমরা দরকার, তাই আমরা থাকতাম এখানে। সব মিলিয়ে বিজেপিতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলো কমলাক্ষ দে পুরকায়স্থ এখন যেন এক নতুন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। দলবদল করে যে সহজ পথের আশা করেছিলেন বাস্তবে তা যে মোটেও সহজ নয় তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রাজনীতির ময়দানে শেষ কথা বলে মানুষই, তবে আপাতত কাটিগড়ার বাতাসে একটাই প্রশ্ন ঘুরছে, নতুন দলে এসে কি কঠিন বাস্তবের মুখোমুখি হলেন কমলাক্ষ, নাকি রাজনৈতিক দাবার বোর্ডে এখনো বাকি আছে আরো কয়েকটি চাল, সেটাই এখন দেখার বিষয়। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।